দেখো যে আমরা পড়ছিলাম হচ্ছে বোর পরমাণু। আমরা গত ক্লাসে একটা সমীকরণ প্রতিপাদন করছিলাম, সেটা আমাদের কি ছিল, n তম বোর কক্ষপথের ব্যাসার্ধ আর সেটা সমান আমাদের কত ছিল 0.529 m স্কয়ার আপন z অ্যাংস্ট্রম। দেখো আমরা চাইলে সমীকরণটাকে কিন্তু অ্যাংস্ট্রমের বদলে মিটারেও লিখতে পারি। তাহলে আমরা সবাই জানি এটা 1 অ্যাংস্ট্রম সমান কত 10 পাওয়ার -10 মিটার। আচ্ছা, এবারে সময় n এর পরিচয় কি, z এর পরিচয় কি। ওকে, দেখো এখানে n এবং z ব্যতীত বাকি সবকিছু কিন্তু ধ্রুবক। 0.59 এই সংখ্যাটা একটা ধ্রুবক সংখ্যা। 10 পাওয়ার -10 এই সংখ্যাটাও কি একটা ধ্রুবক সংখ্যা। অনলি n আর হচ্ছে z কি পরিবর্তনশীল। ওকে, তাহলে r বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে, r বেসিক্যালি n এর উপর ডিপেন্ড করে আর হচ্ছে z এর উপরে ডিপেন্ড করে। তো এখন n এর পরিচয় কি ছিল, n হলো কক্ষপথ সংখ্যা। কক্ষপথ সংখ্যা। ওকে, অর্থাৎ n এর ভ্যালু কি কি হতে পারে, 1 2 3 4 এভাবে চলবে কত পর্যন্ত বলো, কত পর্যন্ত, অসীম পর্যন্ত। n এর মান কিন্তু অসীম হবে, অসীম কোনো সংখ্যা না। আমরা বলছি ইনফিনিটি ডাজ নট রিপ্রেজেন্ট এ নাম্বার। ঠিক আছে, এটা অনেক বড় একটা মান। এটা কত আমরা জানি না, এটা 100 হতে পারে, 200 হতে পারে, 1000 ও হইতে পারে। ওকে, আচ্ছা, এবার n এর আরেকটা নাম আছে, আরো অনেকগুলো নাম আছে n এর। যেমন n দিয়ে বেসিক্যালি আমরা বুঝি শেল, শেল বুঝি। যদি শেল বলে যে সেকেন্ড শেল, তাহলে n এর মান কত। আরো কি কি বোঝা যায়, এনার্জি লেভেল, আরো কি কি বোঝা যায়, বাংলাতে যদি বলি, বাংলাতে বলে হচ্ছে শক্তি স্তর। আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এটা তোমাদের জন্য একটা নতুন শব্দ, যে কোয়ান্টাম সংখ্যা। আগে হয়তো পড়ছো তোমরা, ঠিক আছে। তো এটা সম্পর্কে তোমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবা। আপাতত খালি নামটা জেনে রাখবো, যে এটা দিয়ে কি বোঝায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা। যখন আমরা কোয়ান্টাম সংখ্যা বিস্তারিতভাবে পড়বো তখন আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে n এর পরিচয় বুঝতে পারলাম, n হচ্ছে কি কক্ষপথ সংখ্যা। এবার z এর পরিচয়, z দিয়ে বোঝানো হয় পারমাণবিক সংখ্যা। যেমন যদি তোমার প্রশ্নে
হাইড্রোজেন পরমাণু উল্লেখ থাকে, হাইড্রোজেন পরমাণু শব্দটা বলা থাকে, তাহলে জেড কত বসবে? 1। যদি প্রশ্নে হিলিয়াম বলা থাকে তাহলে জেড কত বসবে? এখানে ভুল হয়েছে, হয় নাই, হিলিয়াম বলা থাকবে না, কি বলা থাকবে? হিলিয়াম প্লাস বলা থাকবে। কি বলা থাকবে? হিলিয়াম প্লাস। হিলিয়াম না, কিন্তু আমি আগেও বলছি বোর পরমাণু মডেল তার জন্য প্রযোজ্য, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য। যে সমস্ত পরমাণু আয়নে একটি মাত্র ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। ঠিক আছে, সাবধান। এরপরে দেখো, যদি লিথিয়াম 2+ বলা থাকে তাহলে জেড কত হবে? 3। যদি বেরিলিয়াম 3+ বলা থাকে তাহলে জেড কত হবে? 4। এছাড়াও অন্য কোনো পরমাণু যদি বলা থাকে, যদিও বা সেক্ষেত্রে অঙ্কগুলো শতভাগ কারেক্ট হবে না, যদি মনে করো প্রশ্নে সোডিয়াম বলা থাকে তাহলে জেড কত করবে? 11। যদি ক্লোরিন বলা থাকে জেড কত বসাবো? 70। এখন দেখো, যদি প্রশ্নে সোডিয়াম থেকে অঙ্ক চলে আসে কিছু করার নেই, আমাকে 11 বা ক্লোরিন চলে আসলে 17 দিয়ে অঙ্ক করতে হবে, যদিও বা অঙ্কটা ভুল। ঠিক আছে কিনা? কিছু করার নাই, আমি বলে দিচ্ছি, যদি অঙ্ক আসে তুমি করবা সূত্র বসিয়ে, বাট তুমি মনে মনে ধরে নিবা জিনিসটা আসলে ভুল। ঠিক আছে? তো আমরা কিছু করার নেই, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে কিন্তু অনেক কিছু শিখবা যেগুলো আসলে আদতে সম্পূর্ণ ভুল, কিন্তু তারপরে ওগুলো তোমাকে পরীক্ষায় আনসার করি জিপিএ পাইতে হবে। ঠিক আছে, কিছু করার নাই। এগুলা নিয়ন্ত্রণ করতে আমরা না, যারা কারিকুলাম তৈরি করে, যারা বই লিখে, তাদের এগুলো দায়িত্ব। তাহলে ভাই আমরা n এর পরিচয় বুঝলাম, z এর পরিচয়। এখন চলো আমাদের এই ফর্মুলা থেকে কি কি ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমি চাইলে একদিনই সব পড়াই দিতে পারি, বাট যেহেতু আমাদের হাতে প্রচুর সময় আছে আমরা আস্তে ধীরে পড়ি। ঠিক আছে, তোমার তাড়াহুড়া নেই, ভালোভাবে শিখো। এখন আবার বলে দিই, তুমি তোমার কলেজের যে প্রি-টেস্ট পরীক্ষাটা হবে বা মিড টার্ম, এই চ্যাপ্টার দিয়ে পাস করতে হবে, বুঝতে পারছো? এই চ্যাপ্টার দিয়ে তোমার পাস মার্ক পাইবে, বুঝতে পারছো? বোর্ডের মডেল থেকে একটা সৃজনশীল আসবে। চলো, কোশ্চেন নাম্বার 1। প্রথম যে টাইপের যে কোশ্চেন আসতে পারে, তোমাকে একটা নির্দিষ্ট পরমাণু কতগুলো কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বের করতে দিতে পারে। যেমন বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত। এখন এখানে অঙ্কটা দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে স্মার্ট ওয়ে আর একটা হচ্ছে আনস্মার্ট ওয়ে। আনস্মার্ট ওয়েটা কি? মানুষজন কি করবে?
প্রথমে তারা এই সমীকরণে প্রথমে n এবং z বসাবে, বসিয়ে ব্যাসার্ধের একটা মান বের করবে দ্বিতীয় কক্ষপথের জন্য। এরপর সে তৃতীয় কক্ষপথের জন্য এখানে মান বসাবে, মান বসিয়ে ব্যাসার্ধ বের করবে। পরে কি করবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধকে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে ভাগ দিবে। এটা একটা পদ্ধতি হতে পারে, বাট এটা মোটেও স্মার্ট হবে না। এভাবে লক্ষ্য করো, তুমি যদি এই সমীকরণটার দিকে ভালো করে তাকাও, এখানে কি কি জিনিসপাতি স্থির আছে? 0.529, 10 ইনভার্স 10, এগুলো তো এমনিতেই কনস্ট্যান্ট। ওকে, আবার দেখো পরমাণুটা সেম না, হাইড্রোজেন পরমাণুর কথাই বলা হচ্ছে ইন বোথ কেসেস। তাহলে z এর মানটাও কি থাকবে? কনস্ট্যান্ট। তার মানে কি বলতে পারি ভাইয়া, z হলো এখানে কনস্ট্যান্ট। তাহলে z যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে r এর মান শুধুমাত্র কার উপর নির্ভর করবে বলো? n স্কয়ারের উপরে। তাহলে আমি কি বলতে পারি, r ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার বলা যায় যদি z কনস্ট্যান্ট থাকে। বলা যায় না? বলা যায়। তুমি দেখো, কারণ 0.529 কনস্ট্যান্ট, 10 ইনভার্স 10 কনস্ট্যান্ট, z ও তো কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এই মানগুলো তো চেঞ্জ হবে না। তাহলে r শুধুমাত্র কার উপর নির্ভর করবে? n স্কয়ারের উপর। ওকে, এই সমানুপাতিক সম্পর্কগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে, সামনে তুমি এরকম অনেক জিনিসপত্র তুমি পাবে। তাহলে r ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার। ওকে, তাহলে আমাকে বলছে দ্বিতীয় কক্ষপথ এবং কি তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি r2 ডিভাইডেড বাই r3 সমান একবার n এর জায়গায় 2 বসবে, মানে হচ্ছে 2 স্কয়ার, আরেকবার n এর জায়গায় কত বসবে? 3 বসবে, তাহলে হচ্ছে কত হবে? 3 স্কয়ার। মানে জাস্ট 2 স্কয়ার বাই 3 স্কয়ার হচ্ছে তোমার आंसर। তাহলে 4/9। বুঝতে পারলাম? কতক্ষণ লাগবে এটা করতে? তুমি মুখোমুখি করে বলতে পারো, সর্বোচ্চ 2-3 সেকেন্ড লাগবে। আর যদি তুমি মান বসিয়ে করো অনেকক্ষণ লাগবে। উত্তর কিন্তু এইটাই আসবে। বাট যদি যে কোনো মনে করো কম্পিটিটিভ এক্সামে যদি আসে, ওখানে একটা এমসিকিউ সমাধান করার জন্য সময় থাকে মাত্র তোমার 30 সেকেন্ড। বুঝতে পারছো? চলো, এই টাইপ 1 হলো, এটা হচ্ছে টাইপ 2। আমি গত ক্লাসে 30 লিখছিলাম, নোট লিখছিলাম, নোটটা মনে আছে না? কক্ষপথ সংখ্যা অসীম, নোটটাতে দেখো লেখা আছে, তুমি লিখে দেবে। মনে রাখবা যে কক্ষপথ সংখ্যা অসীম হতে পারে, বাট ইলেকট্রনটা সাধারণত সর্বপ্রথম কক্ষপথে অবস্থান করে, সাধারণত। বুঝতে পারছো? এরপরে সে শক্তি শোষণ করে করে আস্তে আস্তে সে উপরের কক্ষপথগুলোতে যাওয়ার ক্ষমতা রাখে। বাট ওইটার আলোচনা আমরা এখনো করি নাই, ওইটা আমরা বোর্ডের তৃতীয় শিকার যে আলোচনা করবো। আমরা এনার্জির উপরে একটু আলাদা একটা ক্লাস নিব, আমি এই জন্য আলাদা আলাদা জিনিসগুলো পড়াচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 2। এবার যদি বলা হয়, দেখো হিলিয়াম প্লাস এবং বেরিলিয়াম 3+7 এর চতুর্থ বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? বলো এবার কি স্থির? কক্ষপথ সংখ্যা। হিলিয়াম প্লাসেরও 4 নম্বর কক্ষপথ, বেরিলিয়াম 3+এরও কত? 4 নম্বর কক্ষপথ। মানে n এর মান এবার কি? স্থির। তার মানে এবার n কনস্ট্যান্ট। তাহলে এবার r এর মান শুধুমাত্র কার উপর নির্ভর করবে? z এর উপরে।
তাহলে আমরা বলবো R is proportional to 1/z। তাহলে এবার R এর সাথে Z এর সম্পর্ক কি? সমানুপাতিক থেকে ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। এবার দেখো আমি যদি এভাবে লিখি R helium plus divided by R beryllium 3 plus, তাহলে দেখো যেহেতু তুমি হিলিয়াম উপরে লিখছো তাহলে হিলিয়ামের জেড কোথায় যাবে? নিচে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। আর বেরিলিয়াম যেহেতু তুমি এখানে নিচে লিখছো তাহলে বেরিলিয়ামের জেডটা কোথায় যাবে? উপরে। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে आंसर হবে 2:1। মানে 2 মানে হচ্ছে 2/1। বুঝছো না? সিম্পল জিনিস। Never question number 3. এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলা হচ্ছে লিথিয়াম 2+ আয়নের তৃতীয় এবং বেরিলিয়াম 3+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? এবার আমাকে বলো একটা হলো লিথিয়াম আরেকটা বেরিলিয়াম, তাহলে জেড চেঞ্জ হয়ে গেছে। আবার লিথিয়ামের তৃতীয় কক্ষপথ বলছে, বেরিলিয়ামের দ্বিতীয় কক্ষপথ বলছে। এবার দেখো এনও চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এবার এনও চেঞ্জ হয়েছে, জেডও চেঞ্জ হয়েছে, দুইটাই চেঞ্জ হয়েছে। তাহলে তোমাকে এবার এইভাবে লিখতে হবে যে R is proportional to n square by z। অর্থাৎ এবার R n এর উপরেও নির্ভর করবে, আবার আর কি z এর উপরেও নির্ভর করবে, দুইটার উপরে নির্ভর করবে। তাহলে তুমি কিভাবে লিখবা দেখো, কিভাবে লিখবা R of lithium 2+ divided by R of beryllium 3+। মনোযোগ দাও কিভাবে লিখতে হয় দেখো। R এর সাথে n স্কয়ার কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক। তাহলে বলো লিথিয়ামের n কত? লিথিয়ামের n কত? 3। লিথিয়ামের n কত? 3। তাহলে হবে 3 স্কয়ার। ওকে, 3 স্কয়ার। আচ্ছা, আর বেরিলিয়ামের n কত বলো? বেরিলিয়ামের n কত? 2। তাহলে আমরা লিখব কত? 2 স্কয়ার। ওকে, আচ্ছা, ইনটু আর এর সাথে z কিভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তুমি উপরে লিখছো লিথিয়াম, তাহলে লিথিয়ামের z কোথায় যাবে? উপরে, সরি নিচে যাবে। ঠিক আছে, লিথিয়ামের z কোথায় যাবে? নিচে। আর বেরিলিয়ামের z কোথায় যাবে? আচ্ছা, তাহলে বেরিলিয়ামের z হলো 4, লিথিয়ামের z কত? 3। অর্থাৎ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে হবে 4/2। এখন হিসাব করে দেখো আনসার চলে আসবে।
দেখো এখানে তোমার এখানেও 4 এখানেও 4 কাটা যাবে, এখানে 9 এখানে 3 তাহলে হচ্ছে 3 থাকে, তাহলে 3 বাই কত 1। বুঝে গেল কিভাবে লিখতে হয় এগুলা, মনোযোগ দিয়ে শিখে নাও, জিনিসগুলো শিখে নাও, এগুলা তোমার এই বেসিক জিনিসগুলো সব জায়গায় কাজে লাগবে। তাহলে এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ব্যাসার্ধ থেকে। ওকে, যে তোমার একবার z স্থির থাকবে, একবার n স্থির থাকবে, আরেকবার কি n এবং z দুইটাই চেঞ্জ হবে। বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা এই সূত্র নিয়ে আরেকটু কথা বলবো। দেখো এইটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। সাধারণ সূত্র মানে কি, তুমি এটা যে কোনো পরমাণু বা আয়নের জন্য কি করতে পারো, ইউজ করতে পারো। ওকে, বাট আমাদের টেক্সট বুকগুলোতে মূলত তুমি দেখবে যে বেশিরভাগ প্রশ্ন, বেশিরভাগ ম্যাথ হাইড্রোজেন পরমাণুর উপর বেস করে করা হয়েছে। ওকে, তাহলে তুমি যদি হাইড্রোজেন পরমাণুর জন্য চিন্তা করো, হাইড্রোজেন পরমাণুর জন্য z কত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। তাহলে হাইড্রোজেনের জন্য আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, 0.529 n স্কয়ার, কি বলো, অ্যাংস্ট্রম না? আবারও বলতেছি এটা কিন্তু অনলি ফর হাইড্রোজেন, আবারও বলতেছি এটা অনলি ফর হাইড্রোজেন কিন্তু, ঠিক আছে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি তুমি জেনারেল ফর্মুলা মনে রাখো। এই স্পেসিফিক ফর্মুলা দিয়ে অঙ্ক করতে গেলে দেখবা যে পরীক্ষায় অন্য অ্যাটম চলে আসছে, তুমি অঙ্ক করতে দিয়ে চলে আসবে। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে 0.529 অ্যাংস্ট্রম, এটা কি অলওয়েজ সেম থাকবে না? এখানে এটা তো কখনো চেঞ্জ হবে না, সূত্রে তো অলওয়েজ এটা থাকবে। এই জন্য আমাদের এই যে 0.529 অ্যাংস্ট্রম যেটা, এটাকে আমরা বলি R1। R1 মানে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ বা প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটাকে আমরা বলবো হাইড্রোজেন পরমাণুর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধ অনেক টেক্সট বুকে অবশ্য বোর ব্যাসার্ধকে তোমার প্রকাশ করা হয়েছে a নোট বি দিয়ে a নোট বি। অর্থাৎ তুমি চাইলে এটাকে R1 দিয়েও লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, তুমি চাইলে এটাকে a নোট দিয়ে লিখো, তাতেও কোনো সমস্যা নাই। এক এক টেক্সট বুকে এক এক ধরনের কনভেনশন ফলো করা হয়ে থাকে, ঠিক আছে, মিনিং সেট। তবে দেখো আমরা তাহলে বলতে পারি না, আমরা বলতে পারি দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষপথের ব্যাসার্ধ, n তম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, Rn সাবস্ক্রিপ্ট দিয়ে n লেখা মানে কি ভাই, n তম কক্ষপথের ব্যাসার্ধ, সাবস্ক্রিপ্ট দিয়ে 1 লিখলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, সাবস্ক্রিপ্ট দিয়ে 2 লিখলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে Rn টা কি দাঁড়াচ্ছে, দেখো Rn টা দাঁড়াচ্ছে n স্কয়ার R1, বলতো এটা দাঁড়াচ্ছে না,
n স্কয়ার r1, কারণ 0.59 অ্যাংস্ট্রমকে আমরা কি বলছি, r1 or a0 যে কোনো একটা, তুমি যেটাকে n স্কয়ার a0 লিখতে পারো। ওকে, তবে ভাইয়া এই সূত্রটা অনলি কার জন্য বলো, অনলি হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য তুমি এটা ব্যবহার করতে পারো, অন্য কোনো পরমাণু হইলে তোমাকে সাধারণ সূত্র দিয়েই সমাধান করতে হবে, বুঝতে পারছো? এখন বেশিরভাগ হ্যাঁ কোথায় এই যে r1 মানে তো 0.529 কি লিখলাম তাহলে এখানে, মানে আমরা 0.529 কি r1 লিখছি, ঠিক আছে? কারণ এটা তো অলওয়েজ থাকবে সূত্র নাকি, এটা তো গায়েব হবে না, অলওয়েজ ফর্মুলাতে জিনিসটা থাকবে, বুঝলি? আচ্ছা আমরা বলছি দেখো আমাদের সাধারণ সূত্র ছিল এটা, ওকে? এখন আমি যদি অনলি হাইড্রোজেন পরমাণুর জন্য চিন্তা করি তাহলে আমাদের z এর মান কত, 1, তাহলে আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে, 0.529 n স্কয়ার অ্যাংস্ট্রম। আচ্ছা ভালো কথা, এখন দেখো 0.529 অ্যাংস্ট্রম এটা অলওয়েজ সূত্রে থাকবে, এটা তো আমরা জানি, তাহলে আমি 0.529 অ্যাংস্ট্রমকে আমরা কি বলে থাকি, r1, r1 মানে দেখো যদি তুমি n এর জায়গায় 1 পুট করো r এর মান কত আসবে, 0.529 অ্যাংস্ট্রমই আসবে, তাহলে এটা কি আমরা বলছি r1, তাহলে এটার পরিচয় কি, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, বা এটা আরেকটা নাম কি, বোর ব্যাসার্ধ, এটাকে n দিয়েও লেখা হয়ে থাকে। তাহলে আমি যদি n তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই কার ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াবে জিনিসটা হলো rn সমান n স্কয়ার, আর পুরো 0.529 অ্যাংস্ট্রমকে আমরা কি লিখছি r1, তাহলে কি দাঁড়াচ্ছে n স্কয়ার r1 অথবা n স্কয়ার a0, বুঝতে পারছো? ভাই এত ঝামেলা যদি তোমার কাছে মনে হয় সুন্দর মতো সাধারণ সূত্রটা মুখস্থ রাখো, আর কোনো ঝামেলা নেই, যেমনই দেখ কোশ্চেন মুখস্থ করো, বুঝতে পারছো? তো এটা দিয়ে আমাদের অনেক সময় এমসিকিউ আসে, তো এই জন্য আমি তোমাদের এটা বুঝাই দিই। তাহলে ভাই ব্যাসার্ধ সংক্রান্ত কাহিনী কি আর পারবো? ওকে আচ্ছা, এখন আমরা চলে যাব ইলেকট্রনের বেগ নির্ণয়, ব্যাসার্ধের পরে আসবে ইলেকট্রনের বেগ। n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়। আচ্ছা তো দেখো বলো তো ইলেকট্রনের কয় ধরনের বেগ আছে, ইলেকট্রনের কয় ধরনের বেগ আছে, ইলেকট্রনের বেগ দুই ধরনের, কয় ধরনের, দুই ধরনের, কি কি, একটা ছিল কৌণিক বেগ, কৌণিক বেগ কার সাথে সম্পর্কিত, কৌণিক বেগ কার সাথে সম্পর্কিত, অ্যাঙ্গেলের সাথে, কার সাথে, অ্যাঙ্গেলের সাথে, আর আরেকটা বেগ হচ্ছে আমাদের কি রৈখিক বেগ, রৈখিক বেগ কার সাথে সম্পর্কিত, সরণের সাথে, কার সাথে, দূরত্বের সাথে না, কার সাথে, সরণের সাথে, সরণের সাথে, ঠিক আছে, সরণের সাথে। আচ্ছা দেখো লাস্ট ক্লাসে আমরা ব্যাসার্ধের একটা বিশাল বড় এক্সপ্রেশন বের করেছিলাম না, যারা ক্লাসে ছিল তারা জানো, জঘন্য একটা এক্সপ্রেশন। তো আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের এরকম একটা সমীকরণ আমরা প্রতিপাদন করছিলাম, r সমান
n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m k z e স্কয়ার। ওকে, আচ্ছা, তো এই সূত্রের কোনটা কোন জিনিসটা দিয়ে কি বোঝায় সেটা আমি আবারও লিখতেছি তোমাদের ক্ল্যারিটির জন্য। বলো সবাই, n দিয়ে কি বোঝায়? n দিয়ে কি বোঝায়? কক্ষপথ সংখ্যা। n দিয়ে কি বোঝায়? কক্ষপথ সংখ্যা। বলো ভাইয়া, h দিয়ে কি বোঝায়? প্লাঙ্কের ধ্রুবক। h দিয়ে কি বোঝায়? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? সবার এটা মুখস্থ রাখতে হবে। 6.626 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ওকে ভাইয়া, 4 একটা ধ্রুবক, পাই তো তোমরা সবাই জানো পাইয়ের মান। m কি ছিল? m ছিল ভাইয়া ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.11 ইনটু 10 পাওয়ার মাইনাস 31 কেজি। ক্যাপিটাল কে, এটা কি ছিল? কুলম্বের ধ্রুবক। কুলম্বের এটার মান কত? 9 ইনটু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। z এর পরিচয় কি ছিল? পারমাণবিক সংখ্যা। e এর পরিচয় কি ছিল? ইলেকট্রন চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19। তা আমি আবার বলতেছি, এই বড় সূত্র তোমাদের লাগবে না, আমি তো অলরেডি তোমাকে ফর্মুলা ছোট করে দেখে অঙ্ক করে রাখছি, ঠিক আছে? এটা জাস্ট খালি শো এখন চলো আমরা ইলেকট্রনের বেগ নির্ণয় করি। তো আমরা সবাই জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলো তোমরা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ তোমরা কি করছো? mvr সমান nh/2 পাই। আমরা সবাই জানি। ওকে, আচ্ছা, এখন আমাদের ভাই কি লাগবে? v এর মান লাগবে। কি লাগবে? v এর মান লাগবে। তাহলে আমরা v কিভাবে বের করতে পারি? v সমান আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি nh/2 পাই m ইনটু r, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন দেখো এটা যদি একটু সাজিয়ে লিখি, 2 পাই m ইনটু 1/r লিখা যাবে। জাস্ট rটাকে একটু আলাদা করে লিখলাম। ওকে, এখন দেখো তুমি r এর সূত্র কিন্তু জানো, বাট এখানে কি আছে? 1/r, এর মানে হলো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা লিখতে পারি nh/2 পাই m ইনটু 4 পাই স্কয়ার m k z e স্কয়ার ভাগ n স্কয়ার h স্কয়ার। এইবার দেখো তোমার কি কি জিনিসপাতি থাকে। দেখো এই নিচে কি আছে? n স্কয়ার, উপরে একটা n আছে, তাহলে একটা n কাটা যায়।
এইখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, তাহলে একটা এইচ কাটা যায়। ভাই এখানে 4 আছে, এখানে কত আছে 2, তাহলে এখানে থেকে 2। এখানে পাই আছে, এখানে পাই স্কোয়ার আছে, তাহলে একটা পাই থাকে। এম আছে নিচে, এম উপরেও আছে, তাহলে এম কাটা চলে যায়, এম থাকে না। কে থাকে, জেড থাকে, আর কি থাকে? তাহলে দেখো এইটাই হচ্ছে তোমার বেগের সূত্র। এক্সপ্রেশন দেখি ভাই সবার মাথা খারাপ, ঠিক আছে? ইন্টারমিডিয়েট এরকমই, কিছু করার নেই ভাই, করতে হবে। এইগুলো তো কিছুই নেই, এগুলো তো বাচ্চাদের জিনিস, ঠিক আছে? এগুলো ছোট বাচ্চাদের জিনিস। ওই যে দেখো না, ওই যে একটা এখন বাজারে একটা ট্রেন্ড চলছে যে বুয়েট পাস মানুষরা এখন বাইরের দেশের 7ম শ্রেণীর ছাত্রদের সমতুল্য, এরকম একটা ট্রেন্ড চলছে না? যদিও এটা আসলে মিথ্যা, আমাদের বুয়েটে অনেক ভালোভাবে পড়াশোনা হয়। না, বাংলাদেশেও কিন্তু পড়াশোনা, তোমরা ও লেভেল এ লেভেল পড়াশোনা দেখছো, ওদের যে ইংরেজি বইগুলো অনেক সমৃদ্ধ, ঠিক আছে? ওরা 9-10 লেভেলে আমাদের থেকে অনেক বেশি খুশি করে। এখন দেখো এই সূত্র ব্যবহার, এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই তোমার। আবার বলতেছি, এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি এই সূত্র মুখস্থ করা ছাড়াই বেগ বের করতে পারো, ঠিক আছে? দেখো এবার মনোযোগ দাও, একটা জিনিস বলো, এই সমীকরণে কি কি জিনিস তোমার জানা আছে? ফাই তোমার এগুলা জানা, কে এর মান জানা, ই এর মান তোমার জানা, এইচ এর মানও তোমার জানা। তাহলে তুমি করবা কি, এই জানা মানগুলা যে এখান থেকে দেখে দেখে এই জানা মানগুলা পুট করবা। পুট করলে দেখবা এরকম একটা সংখ্যা আসবে, 2.18 ইন্টু 10 পাওয়ার 6। ওকে, কি কি জিনিসের মান আমরা বসাই নেই আগের মতো, জেড এবং এন তাদের মান আমরা বসাবো, কারণ এদের মান পরিবর্তনশীল। তাহলে জেড থাকে উপরে, এন থাকে নিচে। এককটা হবে ms ইনভার্স 1। তুমি এইটা মনে রাখবে, আশা করা যায় এইটা মনে থাকবে তোমার, ঠিক আছে? যে 2.18 ইন্টু 10 পাওয়ার 6 জেড বাই এন ms ইনভার্স 1। এখন এই সূত্র তুমি ব্যবহার করতে পারবা শুধুমাত্র দুই জায়গায়। তুমি এটা এমসিকিউতে আসলে ব্যবহার করতে পারবা, আর তুমি এটা ভর্তি পরীক্ষা ব্যবহার করতে পারবা। বাট তুমি এই সূত্র বোর্ড পরীক্ষায় ইউজ করতে পারবা না, বুঝতে পারছো? বোর্ডে এটা ইউজ করা যাবে না, বোর্ডে এটা ইউজ করলে নাম্বার কেটে যাবে। তাহলে বোর্ডে আমরা কোনটা ইউজ করব? বোর্ডে আমরা এটা ইউজ করব। মজা হচ্ছে, বোর্ডে আমরা এটা ইউজ করব না, আমরা আরেকটা ওয়েতে বেগ বের করব। আমি তোমাকে অঙ্ক করানোর সময় দেখাবো কি, বুঝতে পারছি কথা? এই শর্টকাট সূত্র অনলি ফর এমসিকিউ এন্ড অ্যাডমিশন। যদি তোমার এটা মনে থাকে তো ভালো, এটা মনে না থাকলে কোনো সমস্যা নেই, অন্য আরেকটা ওয়েতে বেগ বের করা যায়। তাহলে আমাকে বলো যে বেগের মান কার কার উপর ডিপেন্ড করে? তাহলে v ইজ প্রপোর্শনাল টু কি হবে? z বাই n। তাহলে v হচ্ছে z এর প্রপোর্শনাল আর n এর কি ইনভার্সলি প্রপোর্শনাল।
ইজি ভাই, এটা কিভাবে আসলে বেগ? ওকে, আচ্ছা, তাহলে আমরা কক্ষপথের ব্যাসার্ধ বের করা শিখলাম, আর ইলেকট্রনের কি বের করা শিখলাম? বেগ বের করা শিখে গেলাম। এখন আমরা শিখবো ইলেকট্রনের পর্যায়কাল। বা পর্যায়কাল কাকে বলে? লিখো সবাই, লিখো। নির্দিষ্ট কক্ষপথে একবার আবর্তন করতে ইলেকট্রনের যে সময় লাগে, নির্দিষ্ট কক্ষপথে একবার আবর্তন করতে ইলেকট্রনের যে সময় লাগে তাকে বলা হয় ইলেকট্রনের পর্যায়কাল। পর্যায়কাল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, আমি এর প্রতিবেদন তোমাকে অলরেডি ক্লাসে দেখাইছি, আমি সরাসরি লিখতেছি এখন। তাহলে পর্যায়কাল নির্ণয়ের সূত্র কি? পরিধিকে কক্ষপথের পরিধিকে কি দিয়ে ভাগ দিতে হবে? কক্ষপথের পরিধিকে ইলেকট্রনের রৈখিক বেগের মান দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? ইলেকট্রনের পর্যায়কাল। ওকে, এই ফর্মুলা ডিরেক্টলি তোমাকে মুখস্থ রাখতে হবে। সূত্রটা কি? T = 2πr, এটা হচ্ছে কক্ষপথের পরিধি, আর v হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ। এবার দেখো, তুমি r নির্ণয়ের সূত্র অলরেডি জানো, r নির্ণয়ের ফর্মুলা তুমি অলরেডি জানো, তুমি v নির্ণয়ের ফর্মুলা তুমি অলরেডি জানো। ওকে, তাহলে যদি তোমাকে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কাল বের করতে দেওয়া হবে, তুমি কি করবা? আগে ব্যাসার্ধটা বের করে নিবা, তারপরে ইলেকট্রনের বেগ বের করে নিবা, দেন ওই ব্যাসার্ধ এবং বেগের মান এই সমীকরণে বসালে কি পাওয়া যাবে? ইলেকট্রনের পর্যায়কাল পাওয়া যাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার দেখো আমরা কি বলতে পারি এখান থেকে? আমরা এটা বলতে পারি যে আমাদের যে পর্যায়কাল, এটা কার প্রপোর্শনাল? এটা হচ্ছে r/v এর প্রপোর্শনাল। কারণ উপরে r আছে, নিচে কি আছে? v আছে। এখন দেখো, তোমার r এর ফর্মুলাটা কি ছিল? 0.529 n² z অ্যাংস্ট্রম। তাহলে আমাকে বলো r এর মানটা কার প্রপোর্শনাল? n² z এর প্রপোর্শনাল। তাহলে আমরা যেটা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি t is proportional to r হচ্ছে n² z এর প্রপোর্শনাল। আর এই মাত্রই দেখো v এর যে সমীকরণটা আমরা লিখছি, v কার প্রপোর্শনাল? z/n এর প্রপোর্শনাল। তাহলে আমরা v এর জায়গায় লিখতে পারি z/n। লিখা যায়? তাহলে দেখো আমরা লিখতে পারি t is proportional to n² z কিন্তু n উপরে যাবে, z নিচে আসবে। তাহলে পর্যায়কাল কার প্রপোর্শনাল? পর্যায়কাল হচ্ছে n³ এর প্রপোর্শনাল। তাহলে পর্যায়কাল হচ্ছে n³ এর প্রপোর্শনাল হবে। তাহলে এটা কিন্তু তোমার মুখস্থ রাখার দরকার নেই। তুমি যদি r এরটা তোমার যদি মনে থাকে আর v এরটা তোমার যদি মনে থাকে, তুমি অটোমেটিক্যালি এটা বের করে ফেলতে পারবে।
এই জন্য একটু কানেক্ট করে পড়ার চেষ্টা করো, যাতে করে একটা তুমি যদি ভুলে যাও আগেরগুলো দিয়ে যাতে কি ওইটা বের করা যায়। এতগুলো তোমার ভাই মনে রাখতে আসলে কষ্ট হবে। আমি নিজেও মুখস্থ রাখি না, একদম ভুলে গেলে আবার বের করি, ঠিক আছে, সময় নেই। তাহলে ভাই পর্যায়কাল গেল। এবার লিখো ইলেকট্রনের, লিখো সবাই, ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। ইলেকট্রনের প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বা কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ক কার বিপরীত রাশি? কম্পাঙ্ক কার বিপরীত রাশি? পর্যায়কালের বিপরীত রাশি। তাহলে আমরা লিখতে পারবো কম্পাঙ্ক f = 1/t। তাহলে কম্পাঙ্ক আসবে তোমার v/2πr। পর্যায়কাল জানা থেকে এটাকে উল্টায় দিলেই কম্পাঙ্ক চলে আসবে। আর যদি কোনো তোমার পর্যায়কাল জানা না থাকে তাহলে যদি কি করো, তুমি আগে ইলেকট্রনের বেগের মান বের করো, তারপর তুমি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বের করো, দেন তুমি v/2πr দিয়ে কম্পাঙ্ক বের করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো পর্যায়কাল যদি n³ এর প্রপোর্শনাল হয় তাহলে কম্পাঙ্ক কার প্রপোর্শনাল হবে? উল্টায় দিলেই হবে z²/n³। পর্যায়কাল বুঝলাম, কম্পাঙ্ক বুঝলাম, ঠিক আছে। ওকে, এখন চলো আজকে জাস্ট একটা লাস্ট একটা ম্যাথ করে আমরা আজকে শেষ করব। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। ওকে, চলো মেথড 1। এটা তোমরা বোর্ডে ফলো করো, বোর্ড বা কলেজের পরীক্ষা।
টেনে দাও, পেনটা রেজিস্টার করতেছে। আমরা প্রথমে কি বের করে ফেলবো? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ r সমান আমরা লিখব 0.529 n স্কয়ার। তাহলে n এর মান কত? 3। তাহলে 3 স্কয়ার ডিভাইড বাই z। z কত? 1, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলা হয়েছে। অ্যাংস্ট্রমকে মিটার নিলে কত থাকে? 10 ইনভার্স 10। তাহলে ব্যাসার্ধ কত আসবে? 4.761 ইনটু 10 ইনভার্স 10 মিটার। এরপর দেখো আমরা জানি আমরা সবাই কি জানি mvr nh/2 পাই। তো আমাদের বেগের মানটা লাগবে। তাহলে আমরা লিখব v nh/2 pi m into r। দেখো এবার n এর মান কত? কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। তাহলে n এর ভ্যালু 3। একটু ভাই h কি ছিল ভাইয়া? প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 পাওয়ার মাইনাস 34। নিচে হচ্ছে 2। পায়ের মান কত? 3.1416। ইলেকট্রনের ভর কত? 9.11 ইনটু 10 পাওয়ার মাইনাস 31। আর কক্ষপথের ব্যাসার্ধ দেখো আমরা উপরেই বের করছি, এই যে বের করছি এখানে। এইটা আমরা এখানে বসাই দিব 4.761 ইনটু 10 পাওয়ার মাইনাস 10। তাহলে আমাদের ইলেকট্রনের বেগের মান চলে আসবে।
10 পাওয়ার 5 ms ইনভার্স সেকেন্ড। তাহলে দেখো তোমার ওই যে বেগের যে সূত্রটা ছিল এটা তোমার মুখস্থ রাখার দরকার নাই। তুমি আগে কি করবা, ব্যাসার্ধের সূত্র থেকে ব্যাসার্ধের মানটা বের করবা, তারপরে তুমি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু nh/2π থেকে বেগের মানটা বের করবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই থাক। আগামী ক্লাসে এই সূত্রগুলো থেকে আমরা যত টাইপের